সকলকে আন্তরিক শুভেচ্ছা। রাজনীতি কিন্তু প্রিয় বন্ধুরা এখন চা স্টলের মধ্যে, তুমুল রাজনীতি চলে এখন চা স্টলের মধ্যে। আপনি বসলে দেখবেন যে একদম রিক্সা চালকের থেকে শুরু করে একবারে উপরের লেভেলের পর্যন্ত যারা এই চা স্টলে বসতে চায় বা বসে চা খায় তারা অবশ্যই দেখবেন যে এখানে একটা রাজনীতির কথাবার্তা আসি। তো আজকে একটি রেস্টুরেন্টের ভিতরে নাস্তা করার জন্য ঢুকলাম, তো দেখলাম দুইটা লোকের মধ্যে তুলমুল তর্ক বিতর্ক। একজন হচ্ছে বিএনপি গভর্নর, আরেকজন হচ্ছে বর্তমান যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট আছে বা অন্তর্বর্তীকালীন সরকার ইনু সরকার, ওনার পক্ষের, মানে ওনার পক্ষে সাফাই গায়ে কথা বলতেছেন, আর আরেকজন হচ্ছে বিএনপি পন্থী আর কি। তো প্রায় 8-10 মিনিটের মতো তাদের এই কথার কাটাকাটি মারামারি এগুলো দেখতেছিলাম। তো সর্বসাকুল্যে আমি যেটা দেখলাম যে বিএনপি পন্থী যে এই লোকটা খুব লজিক্যালি আর্গুমেন্ট করতেছেন আর কি। ওনার যৌক্তিকতা, ওনার সমস্ত কথাগুলোই যেন লজিক ছিল, কিন্তু আর ওই ইউনুসপন্থী যে লোকটা ছিল এই লোকটার কথাবার্তার কোনো ছিল না, কোনো স্ট্যান্ডার্ড ছিল না। উনি একটু গায়ের জোরে কথা বলতে চাইছে, মানে একটু প্রভাব ওনার ভিতরে এরকম একটা ভাব নিয়ে সে কথা বলতেছে, কিন্তু সে লজিকে মানতে রাজি না। সে সঠিক। তারপরে আরও 2-4-5 জন, উনি যখন একটু উচ্চস্বরে কথা বলতেছিলেন, আরও 2-4-5 জন ওনারা একটু বলেন যে ভাই আপনি একটু থামেন না, ভাই আমরা একটু থামেন। তো দেখলাম যে না, উনি তো একদম নাসুরবন্ধা, কোনোভাবেই থামতে চায় না, অর্থাৎ উনিই সঠিক। আর বিএনপি পন্থীর লোকটা যে এত ন্যায্য কথাগুলো বলতেছে, এই কথাগুলোর কোনো তার কাছে কোনো মূল্যই নেই। এরকমটা দেখার পর যাক ওইখান থেকে পরে চলে আসলাম। বাসায় এসে এই ব্যাপারে একটা গল্প মনে হইলো, এই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শিয়াল আর গাধার মধ্যে তুমুল তর্ক বিতর্ক। শিয়াল বলতেছে ঘাসের রং সবুজ, আর এই গাধা বলতেছে ঘাসের রং নীল। গাধা বলতেছে সারা জীবন তুমি খাইয়েছো, তুমি একটা মাংসাশী প্রাণী, তুমি কিভাবে বুঝবে ঘাসের রং যে সবুজ? তুমি কিভাবে বুঝলে যে ঘাসের রং সবুজ? আর আমি হচ্ছে তৃণভোজী প্রাণী, আমি জানি ঘাসের রং যে নীল। তো শিয়ালও বলতেছে যে তুমি সারা জীবন তৃণভোজী প্রাণী, তারপরে তুমি ঘাসের রংটা জানো না, ঘাসের রং তো সবুজ। মানে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক আর থামছে না, কোনোভাবে কোনো ফয়সালা দিতে পারতেছে না। সে তার কথাই রাইট, শিয়ালও বলতেছে যে আমার কথা রাইট। তো একটা পর্যায়ে দুইজনে বললো যে ঠিক আছে, তোর কথা সঠিক না আমার কথা সঠিক, এটা বিচারের জন্য আমরা আমাদের বনের রাজা সিংহের কাছে আমরা দুইজনে যাই। যে জিতবে তার কোনো শাস্তি হবে না, আর যে ঠকবে তারে মহারাজ যেই শাস্তি দেয় এই শাস্তি মাথা পেতে মেনে নিতে হবে। রাজি? ও দুইজনেই রাজি হইল। তো দুইজনে বনের রাজা সিংহের কাছে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। একটু দূর থেকে মহারাজ সিংহ বসে আছে। তো গাদার স্বর কিন্তু অত্যন্ত কর্কশ। তো গাদা সিংহের কাছে পৌঁছানোর একটু আগেই সে চিৎকার করে বলতেছে যে মহারাজ কি আমার বিপক্ষে কখনো কথা বলবে? ঘাসের রং নীল, এটা মহারাজ নীলই বলবে। তুমি যত যত বুদ্ধিমান প্রাণী হও না কেন, তোমার কথা কখনোই সঠিক না, কারণ ঘাসের রং কখনোই সবুজ না, ঘাসের রং হচ্ছে নীল। তো এই কর্কশ স্বর তো একদম সিংহের কানে গিয়ে পৌঁছেছে। তো সিংহের কাছে দুইজনকে উপস্থিত হইলেন। সিংহ কোনো প্রশ্ন করার আগেই গাদা খুব কর্কশ স্বরে বলতেছিল, মহারাজ বলেন তো আপনি ঘাসের রং নীল না? আমি এই শিয়াল পণ্ডিতকে কতবার বোঝানোর চেষ্টা করলাম, সে কোনোভাবেই বুঝতে চায় না যে ঘাসের রং নীল। আচ্ছা আপনি মহারাজ বলেন তো ঘাসের রং নীল না? তখন ওই মহারাজ সিংহ বিষয়বস্তুটা বুঝতে পারলেন যে তাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়েছে, যার কারণে এটার ফয়সালার জন্য আমার কাছে আসছে। তখন সিংহ মাথা নেড়ে বললেন, হ্যাঁ তুমি যা বলছো এটাই সঠিক, ঘাসের রং নীল। তখন তো গাদা একদম মনে করেন নাচানাচি শুরু করছে, দেখছো আমি জিতে গেলাম। মহারাজ আমাদের মধ্যে ছিল এই একটা দুইজনের মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল, আপনি যে জিতবে তাকে কোনো পানিশমেন্ট দিতে পারবেন না, যে হারবে তাকে একটা পানিশমেন্ট দিবেন। এখন মহারাজ আপনি শিয়াল পণ্ডিতকে কী শাস্তি দিবেন দেন। তখন মহারাজ সিংহ শিয়ালকে 4 বছরের কথা বলা নিষেধ পানিশমেন্ট দিলেন, অর্থাৎ এই শিয়াল কখনো হুক্কা হুয়া বলে আর ডাক দিতে পারবে না,
এক শিয়ালে হুকা হুয়া বললে আরেক শিয়াল যে কিয়া হুয়া বলে সেটাও বলতে পারবে না। অর্থাৎ শিয়ালের একটা ধর্ম আছে, এক শিয়াল যখন হুকা হুয়া কয়ে ডাক দেয় তখন অন্য শিয়াল কিন্তু কিয়া হুয়া বলে এটার প্রত্যুত্তর দেয়। এটাও সে দিতে পারবে না, 4 বছরের পানিশমেন্ট, অর্থাৎ টোটালি তার মুখ বন্ধ করে দিল। এই শাস্তি শোনার পরে তো গাধা উৎফুল্ল আনন্দ চিত্তে নাচতে নাচতে ওই মহারাজ সিংহের কাছ থেকে প্রস্থান করলেন। কিন্তু ওই শিয়াল পণ্ডিত এখান থেকে আর যাচ্ছেন না। উনি একটু ভয়ভীতি মনের মধ্যে নিয়েই আবার মহারাজ সিংহকে বললেন যে আচ্ছা মহারাজ, আপনি কি ন্যায় বিচার করছেন? আপনি কি মনে করেন যে ঘাসের রং নীল? তখন সিংহ বলতেছে যে না, ঘাসের রং সবুজ, তুমি সঠিক ছিলে। তাইলে মহারাজ আপনি আমার 4 বছরের কথা যাতে না বলতে পারি সেই পানিশমেন্ট আপনি কেন দিলেন? তখন সিংহ বললেন যে আমি জানি তোমার নামের শেষে একটা শব্দ আছে, এই শব্দটা হলো পণ্ডিত। শিয়াল পণ্ডিত, গায়ে গতর একটু ছোটোখাটো দিকে তুমি এই বনের রাজা হইতে পারো না। আমি একটু দেখতে বড় সড়ো, যার কারণে আমার একটু শক্তি বেশি, বুদ্ধি কিন্তু তোমার চাইতে কম। এই জন্য আমি শক্তি সামর্থ্যের কারণে আমি এই বনের রাজা। আর বুদ্ধির দিক দিয়ে তুমি কিন্তু অত্যন্ত প্রখর। তুমি একজন বুদ্ধিমান প্রাণী হইয়া একটা নির্বুদ্ধি সম্পন্ন বোকা মূর্খ এই লোকটার সাথে কেন তর্কে জড়ালে? জানো মূর্খরা কখনো তর্কে হারতে চায় না। তো মূর্খের সাথে তর্ক জড়াইয়া যেই সময়টুকু তুমি নষ্ট করছো, তুমি একজন বুদ্ধিমান শিয়াল পণ্ডিত হয়ে, এই জন্য তোমাকে দিছি 2 বছরের কথা বলতে পারবে না এরকম পানিশমেন্ট। আর তুমি যেহেতু তারে কোনোভাবেই ফয়সালা দিতে পারো নাই, তাকে বুঝাইতে পারো নাই, কারণ মূর্খ সে বুঝতে চাইবেই না, সে উপরে থাকতেই চাইবে। তো ওই যে সময়টা নষ্ট করছো ওইটার জন্য দিলাম তো 2 বছর। এখন যে ওইটা ফয়সালা না দিয়ে আমার মূল্যবান সময়টা নষ্ট করছো আইসা, এই জন্য দিলাম আরও 2 বছরের পানিশমেন্ট। কখনো মূর্খের সাথে তুমি তর্কে জিততে পারবে না, জেনেও কেন তুমি মূর্খের সাথে তর্ক করতে গেলে। তো প্রিয় বন্ধুরা, তো আজকের যে হোটেলের যে ব্যক্তিটি, কোনোভাবে তাকে বোঝানো যাচ্ছিল না যে ভাই আপনি সঠিক না, আপনি বেঠিক কথা বলতেছেন। মানে ওই লোকটা বোঝাইতে চাইছিল বর্তমান যে এখন উপদেষ্টা আছে বা যারা এই 2 জন উপদেষ্টা রাইখা যদি নির্বাচন করে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, এই 2 জনরে রাইখা যদি নির্বাচনটা করে, তাহলে শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা দলীয়ভাবে হইতো ঠিক এরকমটাই তো হবে। তো মাহফুজ আলম বা আসিফ মাহমুদ ভুইয়া যদি ডিসি সাহেবকে ফোন দেয়, তাহলে ডিসি সাহেব কি বিএনপির তারেক রহমানের কথা শুনবে না খালেদা জিয়ার কথা শুনবে? তখন তো সে এই উপদেষ্টার কথাই শুনবে। এই জিনিসটাই ওনাকে বোঝাইতে চাইছিল আর কি, যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা থেকে নির্বাচন করার কারণে যেমন পুলিশ বাহিনী বা সব বাহিনী প্রধানমন্ত্রীর কন্ট্রোলেই ছিল বা আওতাধীন ছিল, এরকমটাই উনি বোঝাইতে চাইছে, কিন্তু কোনোভাবে সে বুঝতে চাইছিল না এটা। তো আসলে আমি দেখলাম তাহলে ওই লোকটা মূর্খ ছিল বা ওনার জ্ঞান ছিল না। মানুষ কিন্তু 2 প্রকারের শিক্ষিত হয়, একটা হইলো পড়ালেখা করে মানুষ উচ্চশিক্ষা জ্ঞান অর্জন করে, আরেকটা শিক্ষা কিন্তু মানুষের আছে প্রাকৃতিকগতভাবে, যে লেখাপড়া না জানলেও, লেখাপড়া স্কুল কলেজে না গেলেও তার যে বুদ্ধিমত্তা অনেক মানুষের থাকে, এই বুদ্ধিমত্তা কিন্তু জ্ঞানের পরিচয় বহন করে। তো প্রিয় বন্ধুরা, সব মূর্খ নয়, কিছু শিক্ষিত লোক মূর্খ আছে। তো বাংলায় একটা প্রবাদ আছে যে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত অর্থাৎ বুদ্ধিমান শত্রু অনেক ভালো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।